নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। ষষ্ঠ তপশিলের দাবিতে ডুয়ার্স জুড়ে পদযাত্রায় সামিল 3টি সংগঠনের সহস্রাধিক আদিবাসী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি রাজেশ লাকড়া। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো 3 দিনের মৎস্য প্রশিক্ষণ শিবির। মৎস্য চাষীদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে পুকুর পরিদর্শন করে যথাযথ প্রশিক্ষণ দেন বৈজ্ঞানিক ডক্টর গৌরহরি পৈলান সহ অন্যান্যরা। রাজেশ লাকড়ার নেতৃত্বে ষষ্ঠ তপশিলির দাবিতে ডুয়ার্স জুড়ে পদযাত্রায় সামিল সহস্রাধিক আদিবাসী মানুষ। এই রাজ্য সরকারকে ভোট আসলেই আসল জবাব দেবে আদিবাসীরা, দাবি রাজেশের। ডুয়ার্স ও তরাইয়ে ষষ্ঠ তপশিলির দাবিতে ডুয়ার্স জুড়ে পদযাত্রায় সামিল 3টি সংগঠনের সহস্রাধিক আদিবাসী মানুষ। শুক্রবার ডুয়ার্সের প্রবেশদ্বার এলেনবাড়ি চা বাগান থেকে দুপুর 12টা নাগাদ এই পদযাত্রার সূচনা হয়। মূল দাবি ষষ্ঠ তপশিলি লাগুকরণ, সঙ্গে আছে বন্ধ চা বাগান খোলা, ন্যূনতম মজুরি চালু করা এবং আদিবাসী কলামের স্বীকৃতি প্রদান। এই পদযাত্রা উপলক্ষে এদিন ডুয়ার্সের এলেনবাড়ি, ওয়াসাবাড়ি, বাগরাকোট এলাকা সরগরম হয়ে ওঠে। সকাল 10টা নাগাদ সহস্রাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ এলেনবাড়ি মোড়ে সমবেত হয়। ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদ, আদিবাসী গ্রাম সভা, উত্তরবঙ্গ আদিবাসী বিকাশ পরিষদ নামের 3টি সংগঠনের নেতৃত্বে দুপুর 12টা নাগাদ জাতীয় সড়ক ধরে পদযাত্রা শুরু হয়। আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাকে সুসজ্জিত হয়ে মহিলারা পদযাত্রায় সামিল হয়। পুরুষদের হাতে ছিল বীরত্বের প্রতীক তীর ধনুক। পদযাত্রার সূচনা লগ্নে মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি রাজেশ লাকড়া, আদিবাসী গ্রাম সভার নেতা চন্দন লোহারা বলেন, স্বাধীনতার আগে ইংরেজ সরকার আদিবাসীদের বিকাশের লক্ষ্যে স্বায়ত্ত শাসন উল্লেখ ছিল। স্বাধীনতার পর তা ষষ্ঠ তপশিল হিসেবে মান্যতা দেওয়া হয়, কিন্তু ডুয়ার্স ও তরাইয়ের ষষ্ঠ তপশিলি লাগুকরণ হয়নি। আদিবাসী সমাজের সার্বিক বিকাশের লক্ষ্যে ডুয়ার্স ও তরাইয়ের অবিলম্বে ষষ্ঠ তপশিলির স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি বন্ধ চা বাগান খুলতে হবে, ন্যূনতম মজুরি চালু করতে হবে, আদিবাসী কলামের স্বীকৃতি দিতে হবে। এমনটাই দাবি রেখে আমাদের পদযাত্রা আসাম সীমান্তের সংকোচ পর্যন্ত আওয়াজ তুলবে। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচির প্রচার এবং রূপায়ণের লক্ষ্যে 11 দিনের পদযাত্রা শেষ হয়। আর এদিন পাল্টা পদযাত্রা করে আদিবাসী সমাজ। এদিনের পদযাত্রায় কয়েক হাজার মানুষ সামিল হওয়ায় অনেকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। রাজেশ লাকড়া আরো বলেন, এদিন মাল কলেজের সামনে আমাদের আদিবাসীদের বেশ কিছু গাড়ি আটকে দেয় এই সরকারের পুলিশ। চক্রান্ত করে আমাদের র্যালি বানচাল করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আমরা আমাদের পথ থেকে সরব না, আমরা র্যালি চালিয়ে যাব। তৃণমূল এ থেকে আদিবাসীদের কোনো কাজ করার সুযোগ পায়নি, তাই তৃণমূল ছেড়েছি। এই সরকার আদিবাসীদের বঞ্চিত করে রেখেছে, ভোটে আদিবাসীদের ব্যবহার করে। আমরা জমির পাট্টা চাই না, আমরা চাই ষষ্ঠ তপশিলি। भूमिपुत्र आदिवासी समुदाय जो दीर्घ दिन से वंचित है, जिसको अंग्रेज के शासनकाल में अंग्रेजों ने को हमने युद्ध में पराजित किया था। हमारे पूर्वज ने बुद्धू भगत, तिलका मांझी, सिद्धू कानू और भगवान बिरसा मुंडा का जैसे महापुरुषों के बलिदान के स्वरूप हमारे भारत को आदिवासियों के लिए शेड्यूल डिस्ट्रिक्ट घोषणा किया गया था, जिसका अर्थ है कि अंग्रेज के शासन काल में डुअर्स तराई स्वायत्त शासन था, पूरा भारत में था, जिसको वर्तमान में 6 शेड्यूल कहा जाता है। वो 6 शेड्यूल के दावी पर आज डुअर्स तराई के हजारों आदिवासी बहन भाई, छोटे बच्चे सब अपना अधिकार के लिए आज रास्ता में पहला 1 दिन से लेकर हम लोग 4 तारीख तक आज हम लोग लगातार यात्रा कर रहे हैं। और इस यात्रा में आदिवासी समुदाय लाखों जुटेंगे और अपना अधिकार को किसी भी तरीका से गणतांत्रिक पद्धति से अपना अधिकार लेने के लिए आज हम लोग गणतांत्रिक तरीके से अपना आदिवासी वेशभूषा, ट्रेडिशन, हमारा जो संस्कृत है, हमारा आदिवासी का पहचान है, तीर धनुष, बलुआ, नागड़ा, मांदल, ये सब लेके आज हम एलेनबाड़ी से यहाँ से शुभारंभ कर रहे हैं। বিভিন্ন দাবিতে আজ থেকে আশা কর্মীরা কর্মবিরতি পালন করছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 1 মার্চ অর্থাৎ শুক্রবার থেকে কর্মবিরতি পালন করছে পশ্চিমবঙ্গের সমস্ত আশা কর্মীরা।
গত কয়েকদিন যাবৎ জলপাইগুড়ি জেলা জুড়ে বৈঠক করেছে আশা কর্মীরা। বৃহস্পতিবার মাল ব্লকের সমস্ত আশা কর্মীরা মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী মাঠে বৈঠক করে। এরপর দুপুর নাগাদ বিভিন্ন দাবিকে সামনে রেখে বিরাট মিছিল করে ওদলাবাড়ি শহরে। বিভিন্ন জায়গা পরিক্রমা করে ওদলাবাড়ি গ্রামীণ ব্লক হাসপাতালে গিয়ে জমায়েত হয়। বিভিন্ন দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান তারা। আশা কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে আশা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছে, অথচ তারা ন্যায্য বেতন পাচ্ছেন না। পাশাপাশি তাদের যেসব দাবি দেওয়া রয়েছে সেসব দাবি দেওয়া থেকেও আশা কর্মীরা বঞ্চিত। তাই এবার দাবি আদায়ের লক্ষ্যে সমস্ত আশা কর্মীরা একত্রিত হয়ে আন্দোলনের পথে হাঁটছে। সেই কারণে আশা কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা 1 মার্চ থেকে কর্মবিরতি পালন করছি। আশা কর্মীদের আরো বক্তব্য, কিছুদিন আগে কেন্দ্র এবং রাজ্যের বাজেট পেশ হলো, সেখানেও আশা কর্মীরা বঞ্চিত। তাই এবার আশা কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করছে। তাদের একটাই লক্ষ্য, অবিলম্বে তাদের দাবি দেওয়া পূরণ করতে হবে। আশা কর্মীদের মোবাইল ফোন দিতে হবে, অতিরিক্ত কাজ করানো চলবে না। স্বাস্থ্য পরিষেবা ছাড়াও অন্য কোনো কাজ আশা কর্মীরা করবে না। যেহেতু শুক্রবার থেকে সমস্ত আশা কর্মীরা কর্মবিরতিতে যাচ্ছে, তাই আগামীতে যে পালস পোলিও রয়েছে সে কাজও আশা কর্মীরা করবেন না। অবিলম্বে সরকার যদি আশা কর্মীদের নিয়ে বৈঠক করে এবং সমাধান সূত্র বার করে, তাহলেই তারা কর্মবিরতি থেকে পিছু পা হাঁটবে, তা না হলে তাদের আন্দোলন চলতেই থাকবে। আজকে আমাদের র্যালির উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আগামী আজকে থেকে আর কি 1 মার্চ থেকে কর্মবিরতিতে যাচ্ছি। অবিলম্বে যদি আমাদের ভাতা বাড়ানো না হয়, স্থায়ী কর্মী স্বীকৃতি দেওয়া না হয়, তো এই সমস্ত কারণের জন্যই হচ্ছে আমরা একটা কর্মবিরতি করতে যাচ্ছি আর কি। যদি আগামী দিনও আজকে থেকে আমরা কর্মবিরতি শুরু করবো, যদি আগামী দিনও আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেয়, তাহলে আমরা আগামীকাল থেকে আবার কাজ শুরু করবো। যদি দাবি দেওয়াগুলো যদি মেনে না নেয়, তাহলে আমরা এই কর্মবিরতিতে অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাবো। কি কি দাবি আছে আপনাদের? আমাদের দাবি হচ্ছে স্থায়ী স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, তারপরে হচ্ছে যে টাকাটা ভাগে ভাগে দেওয়া হয় সেটা দেওয়া চলবে না, সেটা একবারেই দিতে হবে। আর হচ্ছে বাজেটে আশাদের জন্য বরাদ্দ কিছু করেনি, সেটা অবিলম্বে আমাদের আশাদের মাসিক ভাতাটা বৃদ্ধি করতে হবে। আর যেটা আমরা ইনসেন্টিভটা ভাগে ভাগে পাই সেটাকে একবারে দিতে হবে। আর হচ্ছে মাতৃকালীন একটা ছুটি দিতে হবে। আর আমাদের যখন এক্সট্রা কাজ চাপিয়ে দেওয়া হয় আর কি, সেই কাজের জন্য যে পারিশ্রমিকটা দেওয়ার কথা থাকে সেই পারিশ্রমিকটা যেন আমাদের দেওয়া হয়। সামনে তো পালস পোলিও আছে, কি করবে? সামনে পালস পোলিও যদি আমাদের যে দাবি সমূহগুলো যদি মেনে নেওয়া হয়, যদি মেনে নেওয়া হয় 2 তারিখের মধ্যে যদি আমরা খবর পেয়ে যাই যে আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হচ্ছে, তাহলে আমরা 3 তারিখ থেকে পালস পোলিও প্রোগ্রাম করব। আর যদি না মানে, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করব। তো আজকে কি কোনো ডেপুটেশন বা কিছু দেবেন নাকি আপনারা? আমরা তো সার্কিট ডেপুটেশন আগেই দিয়ে দিছি, দেওয়া। আজকে আর কি কর্মসূচি আছে? আজকে আমাদের এই কর্মসূচি এটাই, র্যালি করে এসে সব অফিসের সামনে সবাই দাঁড়ালাম। আর যদি হচ্ছে আমাদের যদি এই কর্মসূচিটা যদি মেনে নেওয়া না হয়, আমরা আগামী 3 তারিখ যে পালস পোলিও প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের দিনও আমরা এখানে এসে জমায়েত করব। পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক প্রশিক্ষকদের বিভিন্ন দাবি নিয়ে বেলা 2টো নাগাদ জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির কাছে স্মারকলিপি প্রদান। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের ঘরের সামনে বিভিন্ন বিক্ষোভ দেখান এবং পরবর্তীতে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির কাছে স্মারকলিপি প্রদান করেন। এদিন স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে তারা এমএসকে এবং এসএসকে শিক্ষকদের অবসরকালীন 10 লক্ষ টাকা দেওয়ার দাবি জানান। এছাড়াও তারা এদিন বিভিন্ন দাবি তুলে ধরেন। যে পশ্চিমবাংলায় যে সর্বশিক্ষা মিশনের অন্তর্গত যে এই এমএসকে এসএসকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো চলছে, সেখানে প্রচুর কর্মী যাদেরকে একসময় 40+ গ্র্যাজুয়েট হিসেবে যাদেরকে নেওয়া হয়েছিল, আজকে তারা বেশিরভাগই কিন্তু আজকে অবসরের প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে। সেজন্য এর পরবর্তীকালে কী হবে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা অবসর গ্রহণ করছেন সেখানে শূন্যপদে কোনো নিয়োগ নেই 2009 সালের পর থেকে। তো সেখানে পঠন পাঠনে যে সমস্ত স্কুলে এখনও প্রত্যন্ত এলাকায় সংখ্যায় বেশি, সেখানে বিরাট চাপ পড়ে। তো সেই জন্য আমরা চাই যে এখানে নিয়োগটাও যাতে চালু হয় আমাদের জন্য, এগুলোই মূলত আমাদের দাবি। আর সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য অবসরের পরে পেনশন দেওয়ার ব্যবস্থা যাতে চালু করা যায় সেটাও আমাদের রাখছি। এবং সাথে সাথে আমাদের অত্যন্ত দ্রুততার সঙ্গে আমাদের জন্য যাতে সার্ভিস বুক
করা হয় তার ব্যবস্থাও করছি। আর তাছাড়া পশ্চিমবঙ্গ সরকার বিগত 2013 সালে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে এমএসকে এসএসকেগুলোকে, যেমন এসএসকেগুলোকে প্রাইমারি স্কুলে উত্তরণ করা এবং এমএসকে যেগুলো 5ম থেকে 8ম পর্যন্ত তাদেরকে মাধ্যমিক তুলে উন্নীত করার একটা অনুমোদন দেওয়া হয়েছিল, সেটাকে বাস্তবায়িত হচ্ছে না। আমাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড যেটা ইপিএফ, সেটা আমাদের নেই। সেজন্য এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি। আমরা খুব আশাবাদী যে আমরা এই আন্দোলন আজকে শুধু না, আমরা 2011-র আগে ওই সব আন্দোলন করেছি, কিন্তু নতুন সরকার আসার ফলে আজকে পশ্চিমবাংলায় মা মাটি মানুষের সরকার এসছে। তা আমরা ভাবি নিশ্চয়ই যে আমাদের মতন মানুষ যারা এই সমস্ত শিক্ষার থেকে দূরে থাকা যে সমস্ত ড্রপ আউট বাচ্চা কাচ্চাদের মূল স্রোতে নিয়ে এসে তাদের পাঠদানের কাজ করছে, একটা বিরাট কাজ এবং অত্যন্ত নিষ্ঠা সহকারে কাজ আমরা সকলে করছি। কিন্তু সরকার আমাদের দিকে সদয় দৃষ্টিতে দেখুক এবং আমাদের দাবিগুলো বিবেচনা করে যাতে অত্যন্ত দ্রুততার সঙ্গে এটা বাস্তবায়িত করা যায়, আমরা এই দাবি রাখছি। বেতন বাড়ল মিড ডে মিলের কর্মীদের, তবুও তাদের মধ্যে খুশির পরিবেশ নেই। বিদ্যালয়ে মিড ডে মিল কর্মীদের বেতন ছিল 1500 টাকা, তা থেকে আরও 500 টাকা বাড়লেও খুশির পরিবেশ নেই তাদের মধ্যে। রাজ্য সরকার ঘোষণা করেন মার্চ মাস থেকে মিড ডে মিল কর্মীদের বেতন 500 টাকা বাড়ানো হবে। যদিও মিড ডে মিল কর্মীদের বক্তব্য 12 মাসের বেতন 10 মাসে আমাদের দেয়, তাছাড়া 1500 টাকায় আমাদের সারা মাস খেতে কিছুই আগায় না। 500 টাকা বাড়লেও আমাদের এতে তেমন কোনো লাভ হবে না, কারণ 2000 টাকা দিয়ে একজন মিড ডে মিল কর্মীদের ছাত্রছাত্রীদের রান্না করা থেকে পরিবেশন সবটাই করতে হয়। আমাদের কম করে 5000 টাকা দিলে আমাদের সংসারে কিছুটা উপকার হবে। কিসের কাজ করেন? কিসের কাজ করেন? মিড ডে মিলে। আপনাদের টাকা কি বেড়েছে কিছু শুনেছেন? আমরা শুনেছি 500 টাকা বেড়েছে। আগে কত পেতেন? আগে 1500, এখন 2000 বলে করছে। কতটা খুশি আপনারা এই যে মিড ডে মিল? আমরা বেশি খুশি হই নাই। 3000 টাকা মানে 3000 হলে আমরা খুশি হই। কেন 2000 টাকা কি হবে, কোন হিসাব হইলো? 3000 হলে 100 টাকা করে পাচ্ছি। কিভাবে আপনারা করেন কাজ? তার মধ্যে 10 মাস দেয়, 12 মাসের 12 মাসে আমাদের খুশি হই না। 12 মাসটা করা উচিত বলেন। 2 মাস আমাদের কাজ করতে হয়। আপনাদের কি কি কাজ করতে হয়? সবই করতে হয়, সবজি কাটা, চাল ঝাড়া, চাল ধোয়া, রান্না করা, টিফিন বাচ্চাদের বাসন মাজা, বাচ্চাদের টিফিন দেওয়া, টিফিন দেওয়া, বাসন টাইনে আনা, সিলিন্ডার টাইনে নিয়ে আসা, ওইদিকে একটা ঘরে থাকে সমস্ত কিছু। এবার তো তাও এই টিনটা লাগাইছিল না, একটু সুবিধা হইলো, নাহলে প্রত্যেকবার বর্ষার দিনে আমরা ওইদিকে টাইনে নিয়ে যাই খাবার। আজ সারা পৃথিবী জুড়ে গৌড়ীয় মঠ এবং ইস্কনগুলিতে সরস্বতী ঠাকুর প্রভুপাদের ব্যাস পুজো আয়োজিত হয়েছিল। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের 150তম ব্যাস পুজো মহোৎসব। আর আজকে শুভ দিনেই আলিপুরদুয়ারে নতুন মঠের শিলান্যাস হলো। আলিপুরের উত্তর মাঝের ডামরিতে কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকাশিক বড়াইক রাজ্যসভার সাংসদ মৃদুল গোস্বামী, চেয়ারম্যান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ সুমন কাঞ্জিলাল, বিধায়ক আলিপুরদুয়ার সহ অন্যান্যরা। এদিন পূজা, যজ্ঞ, কীর্তন, ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। এদিন প্রচুর ভক্তের সমাগম হয়েছিল এই এলাকায়। পাশাপাশি সকল মানুষের জন্য ভান্ডারার ব্যবস্থাও ছিল। কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠের ভক্তি বেদান্ত ভাগবত মহারাজ বলেন, স্থানীয় মানুষের অনুরোধে এই এলাকার নতুন মঠ তৈরি হবে। আলিপুরে এই প্রথম এই মঠ হবে। এতে এই এলাকার ভক্তরাও ভীষণ খুশি হবে। খুব দ্রুত এখানের মঠের কাজ শুরু হবে। এর জন্য সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন মঠের মহারাজ। আজকে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের 150তম ব্যাস পূজা মহোৎসব। পুরো পৃথিবী জুড়ে আজ যত গৌড়ীয় মঠ, ইস্কন সর্বত্র এই প্রভুপাদের ব্যাস পূজা আয়োজিত হয়েছে। সেই হেতু আজকে আলিপুরদুয়ারে আমরা একটি গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার সূচনা করলাম। যজ্ঞ, কীর্তন, ভাগবত পাঠ এবং আরতির মাধ্যমে এবং প্রভুপাদের গুণ কীর্তনের মাধ্যমে আলিপুরে কৃষ্ণ মঠে সূচনা হলো। কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠের সূচনা হলো। আমরা এখানে আলিপুরের প্রথম গৌড়ীয় মঠ, এখানে জায়গা হয়েছে। আস্তে আস্তে এখানে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত হবে এবং মন্দির নির্মাণ কার্যটি হয়ে যাবে। আর কি কি হবে এখানে? আজকে এখানে গৌড়ীয় মঠ হবে, সাথে একটি ভক্তদের জন্য আবাস গৃহ নির্মাণ হবে, অর্থাৎ বৃদ্ধাশ্রমের মতো নির্মাণ হবে। আপনার নামটা? ভক্তি বেদান্ত ভাগবত মহারাজ। রাজ্যসভার সাংসদ প্রকাশিক বড়াইক বলেন, আজ খুব আনন্দের দিন। আলিপুরদুয়ারে নতুন মঠ হচ্ছে, পাশাপাশি এখানে বৃদ্ধাশ্রমও হবে। আমরা সব সময় মঠের মহারাজ এবং ভক্তদের পাশে রয়েছি। আজকে মাঝিডুবরি গ্রাম পঞ্চায়েতে গৌড়ীয় মঠ, যেটা
এখানে ইনোগ্রেশন হয়েছে। এখানে মন্দির থেকে নিয়ে বৃদ্ধাশ্রমও হবে। আমরা সবাই শুভ সূচনা করার জন্য এখানে এসেছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করব অর্গানাইজিং কমিটিকে এবং গুরুদেবদেরকে যারা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, মাঝের ডামরি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রথম গৌরীয় মঠের শিলান্যাস হলো। খুব ভালো উদ্যোগ, আমরা মঠের প্রভুদের পাশে রয়েছি। এটা মাঝিরডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের এই গৌরীয় মঠের একটা এখানে শুভ সূচনা হচ্ছে। আজকের একটা পূর্ণ দিন, যেখানে প্রভুপাদ সরস্বতী মহারাজের 150তম জন্মদিবস উপলক্ষে আজকে একটা এখানে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং এই গৌরীয় মঠ এখানে প্রতিষ্ঠা হবার পর সকলের মধ্যে ধর্মীয় চেতনার পাশাপাশি সারা ভারতবর্ষ পৃথিবী জুড়ে হরিনাম ছড়িয়ে দেবার পাশাপাশি অনেক সমাজ কল্যাণমূলক কাজের পরিকল্পনা গৌরীয় মঠের যারা সেবক রয়েছেন তাদের আছেন। ফলে এটা অত্যন্ত সুন্দর একটা প্রয়াস। আমরা সকলে আজকে এখানে উপস্থিত থাকতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এবং আগামী দিনে যখন কোনো সমাজ কল্যাণমূলক প্রকল্প এই গৌরীয় মঠের মাধ্যমে রূপায়িত হবে, আমরা সর্বতভাবে তাদের পাশে থাকবার চেষ্টা। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতার অধীনে গত 3 দিন ধরে মাছ চাষের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের দাসপাড়ায়। এলাকার 20 জন মৎস্য চাষীদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক ডক্টর গৌরহরি পৈলান, দিলীপ কুমার সিং, টেকনিক্যাল অফিসার প্রকাশ কুমার বেহরা এবং স্থানীয় এফপিসির চেয়ারম্যান দশরথ দাস প্রমুখ। কিভাবে মাছ চাষ করলে ভালো উৎপাদন পাওয়া যাবে, মাছের খাবার তৈরি, জল পরীক্ষা, পুকুর তৈরি ইত্যাদি বিষয়ে এদিন প্রশিক্ষণ দান করা হয়। এছাড়াও আধিকারিকরা প্রত্যেকের পুকুর পরিদর্শন করেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত সকল মৎস্য চাষীদের সার্টিফিকেট ও পিএইচ টেস্ট কিট প্রদান করা হয়। পরবর্তীতে মাছের চারা পোনা, চুন, খাবার প্রভৃতি প্রদান করা হবে। দশরথ বাবু বলেন, আগামী 3 বছর ধরে এই ধরনের প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হবে এবং যাতে মৎস্য চাষ করে প্রত্যেকের আর্থিক উন্নয়ন সম্ভব হয় তার জন্য দেখভাল করা হবে। এদিকে প্রশিক্ষণ পেয়ে সকলেই খুব খুশি। আমার নাম ডক্টর গৌরহরি পৈলান, প্রধান বৈজ্ঞানিক, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন, কলকাতা সেন্টার থেকে এখানে এসেছি। আমরা এই দাসপাড়ার এফপিসির সাথে আগামী 3 বছরের একটা কাজ করব, রিসার্চ ওয়ার্ক করব। সেই বিষয়ে আজকে আমরা এদের প্রতিটা 20 জন ফার্মার্স থেকে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। আমরা 20 জন ফার্মার্সের প্রতিটা পুকুর আমরা পরিদর্শন করলাম, তাদেরকে পুকুরের পাড়ে গিয়ে তাদেরকে আমরা সাজেশন করলাম কার পুকুরে কী রকমের মাছ করলে, কেমনভাবে চাষ করলে ওটা উন্নতি হবে সেটাকে আমরা বললাম। সাথে সাথে আমরা ট্রেনিং প্রোগ্রাম এখানে করলাম যে বিভিন্ন প্রজাতির নতুন নতুন আর মূল্য যার বেশি আছে, হাই ভ্যালু ফিশ, সেইগুলোকে নিয়ে কিভাবে মাছ চাষ করলে
আমরা ভবিষ্যতে আমাদের ইনকামটা আরও বৃদ্ধি পাবে সেই সম্বন্ধে আমাদের একটা আজকে ট্রেনিং প্রোগ্রাম করলাম। সাথে সাথে এই যে আমাদের মৎস্য চাষি ভাইয়েরা যারা এখানে আছেন তাদেরকে আমাদের আগামী 2 বছর আরও কীভাবে মাছ চাষ করলে তাদেরকে আরও উন্নতি হবে সেই ব্যাপারে আলোচনা করলাম এবং ভবিষ্যতে আমরা ওদের সাথে থাকার জন্যে আমরা প্রতিশ্রুতি দিলাম। আগামী 10ই মার্চ ব্রিগেডের সভা সফল করার উদ্দেশ্যে রাজগঞ্জে সভা করল শুক্রবার। সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। এদিন রাজগঞ্জের শ্রী সংঘ ক্লাব প্রাঙ্গণে এই সভা করা হয়। এদিন রাজগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকরা সভায় যোগ দেন। উল্লেখ্য, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্রিগেড সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এই সভায় বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানানো হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন, আইএনটিটিইউসি এর জেলা সভাপতি তপন দে, তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, সুনীল সরকার সহ অন্যান্যরা। জনগর্জন সভার বার্তা একটাই, যারা বাংলার গরিব মানুষের হকের টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, জনগর্জন তাদের বর্জন করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে বাংলার মানুষ সহ দেশের মানুষ বিজেপিকে বর্জন করবে। সারা ভারতবর্ষে যেখানে অবিজেপি সরকার, সারা ভারতবর্ষের সব জায়গায় সেখানে টাকা আটকে রেখে উল্টে এজেন্সি রাজ চালাচ্ছে। এদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে দেখেছেন সারা ভারতবর্ষে সমস্ত বিরোধী ইন্ডেক্স আজকে এক জায়গায় চলে এসছে এবং যত বিরোধীরা ইউনাইটেড হচ্ছে তত বেশি করে ইডি, সিবিআই এজেন্সি রাজ চালু করেছে। এই সরকার তাদের পতন আসন্ন বুঝতে পেরেছে বলেই আরও বেশি পাগলা হয়ে গিয়েছে। আজকে নরেন্দ্র মোদী এসছেন, আরামবাগের মানুষ জানতে চাইছে মোদিজির কাছে আরামবাগের মানুষ কবে 100 দিনের টাকা পাবে। আগামী দিন কৃষ্ণনগরে আসবে, জানতে চাইবে কবে টাকা পাবে। আর এতদিন মোদিজি আসেননি, এখন ভোট এসছে, ভোট পাখিরা মুখ দেখানোর জন্য এসছে। ভোট মিটে যাবে, আবার পালিয়ে যাবে। বাংলার মানুষ তার হকের টাকা বুঝে নেবে। রাজ্যের 100 দিনের কাজে শ্রমিকরা বকেয়া 3 বছরের মজুরি পায়নি। কেন্দ্র এবং রাজ্য সরকারের টানা পড়েনে কেন্দ্র সরকার সেই বকেয়া মজুরি না দিলে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের কোষাগার থেকেই সেই বকেয়া মজুরি দেওয়া শুরু হলো সারা রাজ্যে। সারা রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই বকেয়া 100 দিনের মজুরি প্রদান করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর জন্য বিশেষ গ্রাম সভা প্রতিটি অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। সেই মতো ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার আনন্দপুর কমিউনিটি হলে 100 দিনের কাজে শ্রমিকদের নিয়ে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। শ্রমিকদের প্রাপ্য 100 দিনের কাজের বকেয়া মজুরি টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ায় শ্রমিকদের মুখে খুশি এবং সকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে। এছাড়াও এদিন আনন্দপুর চা বাগানের চা শ্রমিকের এবছর পাট্টা দেওয়া হয়। সে সকলেই শ্রমিকদের চা সুন্দরী প্রকল্পে নতুন করে 574 জনকে টাকা দেওয়া হয়েছে নতুন করে ঘর বানানোর জন্য। আর এই চা সুন্দরী প্রাপক বেনিফিশিয়ারিরা গ্রাম সভায় উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন। এদিনের এই বিশেষ গ্রাম সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, ক্রান্তি ব্লক ডিআরডিসি অতুল চন্দ্র চৌধুরী, বিআইও সুরাতন মন্ডল, অঞ্চল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট প্রাণবল্লভ সরকার, রাজাডাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় ওরাও সহ অন্যান্যরা। আজকে সারা রাজ্যে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী যে সমস্ত শ্রমিক বিগত প্রায় 2-2.5 বছর আগে কেন্দ্রীয় সরকারের এমজিএনআরইজি অ্যাক্টের মাধ্যমে কাজ করেছিল, তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই বঞ্চিত শ্রমিকদের পাওনা রাজ্য সরকারের কোষাগার থেকে তাদেরকে পাঠানো হচ্ছে। স্পেশাল গ্রাম সংসদ সভা আজকে আমাদের ক্রান্তি ব্লকে 3টা জিপিতে হলো এবং আগামীকালকে 3টা জিপিতে হবে। সাধারণ মানুষকে ধন্যবাদ জানানো হচ্ছে এবং এই মানুষরা যেরকম আবাস যোজনা থেকেও এখনও বঞ্চিত রয়েছে সেই সকল মানুষকে অবহিত করা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনার ফলেও আমরা যে রাজ্যের অর্থনৈতিকভাবে নিজেরা মানুষকে সহযোগিতা করতে পারছি তার জন্য আমরাও মামাটি মানুষের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সংগঠনের পদাধিকারীদের ভূমিকা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহার।
উল্লেখ্য, সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, দল যারা নেশায় করে তাদের দাম নেই, যারা পেশায় করে তারা মূল্যবান। এই প্রসঙ্গে আজ তাকে প্রশ্ন করা হলে অজয় বলেন, আমি এবং আমার মতো অনেকেই আছেন যারা ভালোবেসে এবং নেশায় দলটি করছেন, তারা আজ উপেক্ষিত। আমাদেরকে দল থেকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগের তীর যে বর্তমান জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রীর দিকে, তা তার বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন। অজয় সাহার আরও অভিযোগ, এই ধরনের কিছু নেতা আছেন যারা সংগঠনগুলিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করার চেষ্টা করে যাচ্ছেন। অনেকেই আছেন যারা দলটিকে ভাগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা না হলে জেলা পার্টি অফিসে আগামী ব্রিগেড সমাবেশ নিয়ে গতকাল যুবদের যে বৈঠক ছিল, সেখানে আমি ডাক পেতাম। শুধু আমি নই, আমার মতো অনেকেই বৈঠকে ডাক পাননি। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে দলের মধ্যে থেকে যারা এভাবে ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করুক, এটাই চাইছি। যারা দলটিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে চাচ্ছেন তারা না ডাকলেও আমরা ব্রিগেড সমাবেশে অংশ নিতে যাচ্ছি বলে দ্ব্যর্থহীন ভাষায় জানান যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা। এদিকে যাবতীয় অভিযোগ প্রসঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রী বলেন, কে কোথায় বাড়িতে বসে কি বলছেন জানা নেই। আমাদের দলটি এখন অনেক বড়, বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মীরা কাজ করে চলেছেন। আমরা আগামী লোকসভা নির্বাচন নিয়ে ভাবছি, যিনি প্রার্থী হবেন তাকে জেতানোর জন্য সর্বতভাবে চেষ্টা করা হবে। দেখুন, হ্যাঁ, আমি একটা ব্যক্তিগত পোস্ট করেছি, সেটা আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে। তার কারণ, আমি বর্তমান যা পরিস্থিতি দেখছি, আমি দীর্ঘ 27 বছর ধরে ছাত্র রাজনীতি এবং যুব রাজনীতির সঙ্গে যুক্ত। আমি 1997 সালে আনন্দচন্দ্র বাণিজ্য মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্য ছিলাম। পরবর্তীতে জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক 5 বছর, তারপরে জেলা ছাত্র পরিষদের 5 বছর সহসভাপতি ছিলাম। পরবর্তীতে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম এবং বর্তমানেও জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখছি যে আমরা যখন থেকে আমি ছাত্র রাজনীতি বা যুব রাজনীতি করছি, এই দল করার জন্য আমি বহু সিপিএমের চোখ রাঙানি সহ্য করেছি, বহু পুলিশি হেনস্থার শিকার হয়েছি বা পুলিশের আইনি জটিলতায় পড়েছি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমি এবং আমার মতো বেশ কিছু যারা প্রকৃত অর্থেই রাজনীতি বা দলকে ভালোবেসে দল করছে, যারা নেশায় দল করছে, তারা আজ উপেক্ষিত। এবং বেশ কিছু লোক যারা বিগত দিনে সিপিএমের আমলেও তারা ফায়দা লুটেছে, বর্তমানে সিপিএম থেকে তৃণমূলে এসেছে। হ্যাঁ, আমিও জাতীয় কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে এসেছি, কিন্তু আমরা কংগ্রেসই ঘরানার লোক। আমরা দেখতে পাচ্ছি যে এখন সিপিএম বা অন্যান্য দল থেকে যারা আসছে, তারা দলের শীর্ষে বসে আমাদের মতো যারা দলকে ভালোবাসে বা দল করতে চায় তাদেরকে উপেক্ষিত করে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তার প্রতিবাদেই আমি এই পোস্টটা করেছিলাম। একটু ভাগ হয়ে যেত যুবদের মধ্যে। দেখুন, যুবর ভাগ বলতে আমি এখনও যুব তৃণমূলের সাধারণ সম্পাদক। যুবর ভাগ সম্পর্কে আমার এই বিষয়ে আমি শুধু এইটুকুই বলবো যে গতকাল আমি দেখলাম, ভাগের বিষয় না, যিনি বর্তমান সভাপতি আছেন তার মুখে একরকম কথা কিন্তু মনে একরকম কথা। তিনি মুখে বলছেন যে আমি সকলকে নিয়ে চলবো, কিন্তু বাস্তবে তার কথার সঙ্গে মনের কথার ফারাক আছে। তিনি, আমার মনে হয় তিনি বা এর মতো আরও কয়েকজন আছেন যারা এই সংগঠনগুলিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করার চেষ্টা করছেন। তা না হলে গতকাল যুব সংগঠনের একটা শুনলাম মিটিং হলো 21শে ব্রিগেড সমাবেশ নিয়ে, অথচ আমি যুব তৃণমূলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক এবং আমার মতো অনেকেই, অধিকাংশ যারা পদাধিকারী আছে, তারা কেউ এই মিটিং সম্পর্কে বা আলোচনা সম্পর্কে তাদের কাছে কোনো খবর নেই, তাদের কাছে কোনো নির্দেশও আসেনি। সুতরাং আমাদেরকে সরিয়ে রেখে, আমাদেরকে উপেক্ষিত করে যে বা যারা এই মিটিংটা করলো, অবশ্যই তারা দলের মধ্যে ভাগাভাগি চাচ্ছে, তারা দলের ক্ষতি চাচ্ছে। সেই কারণেই তাদের মনে হয়েছে যে আমাদের প্রয়োজন নেই বা আমাদেরকে ডাকার প্রয়োজন মনে হয়নি। আমি আজকে সংবাদপত্রে দেখলাম যে আমরা আমাদের উপস্থিতি নেই। হ্যাঁ, আমরা জানি না মিটিংটা সম্পর্কে, আমরা সংবাদপত্রে দেখলাম যে গতকাল একটা জেলা পার্টি অফিসে মিটিং হয়েছে, অথচ আমাদের মতো যারা আছে সহসভাপতি, সাধারণ সম্পাদক, তারা কেউ কিন্তু এই মিটিং সম্পর্কে জ্ঞাত ছিল না। সুতরাং আমরা যেতেও পারি। এই জায়গায় দাঁড়িয়ে দলকে ক্ষতি করার জন্য যারা করছে তাদের দল ব্যবস্থা নিবে। আমার মনে হয় দলের এই বিষয়ে দৃষ্টিপাত করা দরকার এবং অবশ্যই তার কারণ সামনে লোকসভা নির্বাচন। দলের হয়ে যারা দীর্ঘদিন ধরে খেটে আসছে, তারা আজকে তাদেরকে বসিয়ে দেওয়ার যে চক্রান্ত চলছে, এটার তো বিরোধিতা করার আমার ব্যক্তিগত জায়গা আছে। আমি দলের জন্য বহু আইনি জটিলতায় পুলিশ কেস খেয়েছি, বহুদিন পালিয়ে থেকেছি এবং সিপিএমের চোখ রাঙানি সহ্য করেছি। সেই জায়গায় আমার বলার অধিকার আছে আমার মনে হয়, তাই আমি প্রতিবাদ করেছি। কি চিন্তা করছেন? দেখুন, ব্রিগেড কেন 21শে জুলাই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এই সকল অনুষ্ঠান আমাদের কাছে দলের নির্দেশ যেভাবে করে থাকে, আমরা দলের কর্মী হিসেবে প্রতিটা বছর, বিগত 20, 22 বছর, 25 বছর ধরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এবারও ব্রিগেড সমাবেশে যুব তৃণমূলের যারা আমরা আছি,
তারা অবশ্যই আমাদের কর্মীরা বিগত দিনে যেভাবে করে অংশগ্রহণ করেছিলাম অবশ্যই আমরা অংশগ্রহণ করব। এটা তো দলের নির্দেশ, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমরা তাদের নির্দেশ মেনেই এই সমস্ত কর্মসূচি পালন করি এবং আগামীতেও করব। জেলার একটাই সংগঠন, অথচ তাহলে আলাদা আলাদাভাবে তাহলে ব্রিগেড যাচ্ছে, সেটা তো যে নিয়ে যাচ্ছে আলাদাভাবে ব্রিগেড। আমরা তো এখনো বলছি, আমি ব্যক্তিগতভাবে বলছি আমি দলের নির্দেশ মেনে কলকাতায় যাব। এবার যে যদি আমাদেরকে না জানিয়ে আমাদেরকে অংশগ্রহণে বা আমাদের কোনো ভূমিকা না রাখে সেটা তার বিষয়। সে যদি মনে করে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সংগঠনকে পরিণত করবে তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয়। পুরনো যে সংগঠন এখনও সেটাই রয়েছে। সংগঠনের আরেকজন রয়েছেন যে আপনাদের পদাধিকারী যে রয়েছেন হচ্ছে অজয় সাহা, তিনি সম্প্রতি ফেসবুকে পোস্ট করছেন যে দলের জন্য যারা কাজ করে তাদের কোনো নাম নেই, কিন্তু অন্যান্য যারা আছে তাদেরকেই দেখা হচ্ছে বেশি। কি বলবেন এই ব্যাপারে? সে দেখেন কে কোথায় কি বলে সেটা তো নিয়ে আমার কোনো বক্তব্য দেওয়ার নাই, ঠিক আছে। দল এত বড় হয়ে গেছে, দলে হাজার হাজার কর্মীরা আছে, হাজার কর্মীরা নিজে এরিয়াতে নিজের বুথে অনেক কাজ করতেছে। আমাদের দলের অনেক প্রোগ্রামগুলো হচ্ছে। কিছুদিন আগে 18 থেকে 25 তারিখ অবধি 100 দিনের টাকার জন্য প্রত্যেক অঞ্চলে একটা ক্যাম্প করে একটা প্রোগ্রাম হয়েছে। তারপরে আমাদের বিশেষ করে আলিপুর সুনগোজ থেকে একটা চা বাগান তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের মাধ্যমে একটা বড় র্যালি হয়েছে। সেই প্রত্যেক প্রোগ্রামে আমাদের যুব টিমরা, যুব শক্তিরা, জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসরা পার্টিসিপেট করতেছে, প্রোগ্রাম করতেছে। এখন কেউ লোক বাড়িতে বসে কি বলে না সেটা নিয়ে আমার বলার, তাদের ব্যাপারে সেটা তার কাছে জিজ্ঞাসা করুন, সেটা নিয়ে আমার বলার কিছু বলছি। বিক্ষিপ্তভাবে কি অনেকে রয়ে গেছে ভেবে, যাদের কি এক জায়গায় কি আনা যাচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে আপনাদের? খবর নাই এরকম বিক্ষিপ্ত বলেছি না, মানে সামনে লোকসভা ইলেকশন, এখন তো একটাই ক্যান্ডিডেট হবে যে আমাদের দল নেত্রী ঠিক করবে। সেই ক্যান্ডিডেটকে জিতানোর জন্য যুব তৃণমূল কংগ্রেস আজকে থেকে না কিছুদিন আগে থেকে মাঠে নেমেছে। আমরা আমাদের দল যা ক্যান্ডিডেট দিবে ওনাকে জেতানোর জন্য যত আমাদের ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে আমরা মাঠে নামব। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। লোকসভা ভোটের দিন গণনার আগে জলপাইগুড়িতে চলে এলো কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার বিকেলে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিহারের পাটনা থেকে আপাতত এক কোম্পানি বাহিনী এসেছে জলপাইগুড়িতে। জানা যাচ্ছে কিষানগঞ্জের ঠাকুরগঞ্জ এসএসবি 19 নম্বর ব্যাটালিয়নের জওয়ান তারা। এসএসবি ইন্সপেক্টর জিজিংমেট বর সৈকিয়া জানান আপাতত জলপাইগুড়িতেই থাকবেন তারা। জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী আসার চিঠি জেলার বিভিন্ন কলেজ ও স্কুলে পৌঁছে গেছে। ইতিমধ্যে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেলে চলে এসেছে এক কোম্পানি বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য আগে থেকেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বলে জানান এক পুলিশ কর্মকর্তা। मैं इंस्पेक्टर जीजी मेदिनी बरसिकिया 19 बटालियन ठाकुरगंज से अभी जलपाईगुड़ी डिस्ट्रिक्ट में इलेक्शन के लिए यहाँ हमारा एक कंपनी आया है, उसमें हम अभी कंपनी लेकर के पहुँचे यहाँ पर। तो उसी के लिए हम लोग यहाँ शांति से इलेक्शन करवाने के लिए हम लोग डिटेल किया गया है, इसलिए हम लोग यहाँ पर आकर हाजिर हुए। बाकी जो भी बात होगा बाद में आप लोग को बताएंगे। आपका नाम और परिचय कहेंगे? इंस्पेक्टर जीजी मेदिनी बरसिकिया। कौन सा बैटालियन कहाँ से? 19 बैटालियन एसएसबी ठाकुरगंज। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। ষষ্ঠ তপশিলের দাবিতে ডুয়ার্স জুড়ে পদযাত্রায় সামিল 3টি সংগঠনের সহস্রাধিক আদিবাসী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি রাজেশ লাকড়া। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো 3 দিনের মৎস্য প্রশিক্ষণ শিবির। মৎস্য চাষীদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে পুকুর পরিদর্শন করে যথাযথ প্রশিক্ষণ দেন বৈজ্ঞানিক ডক্টর গৌরহরি পৈলান সহ অন্যান্যরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।